প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় 2026 সালে প্রণীত জুয়া প্রতিরোধ আইন। এই আইনটি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুব হাসান। ব্যারিস্টার মাহবুব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটিএন বাংলার দর্শকদেরকে শুভেচ্ছা। 2026 সালে আসলে এই নতুন আইনটি প্রণীত হয়েছে, যেটিকে আমরা জুয়া প্রতিরোধ আইন বলছি। এর আগে কিন্তু 1867 সালে আমরা যেটি জানি যে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, এই আইনটি প্রচলিত ছিল। এবং তাহলে আমরা দেখছি যে প্রায় 150 বছর পরে গিয়ে এই নতুন আইন সরকার প্রণয়ন করলো সংসদের মাধ্যমে। এই জুয়া প্রতিরোধ আইনের আসলে প্রয়োজনটা কি ছিল? আমরা জানি যে আমাদের যে আপনি যে বললেন পুরনো আইনটা, সেটা প্রায় 150 বছরের পুরনো। আসলে বর্তমান ডিজিটাল যুগে এই আইনটা মোটামুটি অকার্যকর। মানে এটা দিয়ে অপরাধ প্রতিরোধ করা সম্ভব হচ্ছিল না। আমরা উক্ত আইনের যে প্রিয়াম্বল, আপনি জানেন যে প্রত্যেকটা আইন প্রণয়নের ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে। সেই প্রিয়াম্বলে বলা হয়েছে যে বর্তমান যুগে অনলাইন ব্যাটিং, অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি, তারপর সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন ধরনের জুয়া যে চলছে, যেটা পুরনো আইন দিয়ে এগুলো প্রতিরোধ করা সম্ভব না। এবং এই অনলাইন জুয়াটা সামাজিকভাবে এতটা প্রকট ধারণ করেছে, যেটা আমাদের জননিরাপত্তা এবং যুবকদের যে আর্থসামাজিক অবস্থা এবং আমাদের যে অর্থনৈতিক স্থিতিশীলতাকে অনেকটা নষ্ট করে দিচ্ছে। এর জন্যই এই নতুন বাস্তবতায় এই ডিজিটাল যুগে এই জুয়াটাকে বন্ধ করার জন্য এই নতুন আইনের প্রয়োজনীয়তা ছিল এবং তার জন্যই করা হয়েছে। এবং সেই প্রেক্ষিতে আইনটি প্রণয়ন করা হয়েছে। অত্যন্ত সময় উপযোগী একটি আইন আমরা বলতে পারি এই জুয়া প্রতিরোধ আইনটি। আপনি অনলাইনের কথা বললেন, বিশেষ করে জুয়া তো আসলে আমাদের দেশে আমরা যদি প্রত্যন্ত অঞ্চলে দেখি যে এটি এক ক্ষেত্রে একটা কার্ড খেলার মাধ্যমে এটি শুরু হয়ে থাকে, পরবর্তীতে এটি বড়ভাবে ক্যাসিনোতেও রূপান্তর হয়, যেটি আমরা বহির্বিশ্বে বিভিন্ন উন্নত দেশে ক্যাসিনো আছে বড় বড়। যদিও আমাদের দেশে ক্যাসিনো পরিচালনা নিষিদ্ধ সম্পূর্ণভাবে আইনে। এই আইনে, জুয়া প্রতিরোধ আইনে, জুয়াকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? জুয়াকে এই আইনে দুইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। একটা হচ্ছে যেটা হচ্ছে আমরা যে ট্র্যাডিশনাল জুয়া, যেটা আপনি বললেন যে ক্যাসিনো বা কার্ড দিয়ে বসে বসে খেলা, হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের জুয়া। তার পাশাপাশি হচ্ছে এই যারা আমরা শুরুতেই যেটা বললাম যে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপরে হচ্ছে ইত্যাদি ব্যবহার করে যে জুয়াটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অনলাইন জুয়া। সেক্ষেত্রে হচ্ছে জুয়ার ডেফিনেশনে যেটা বলা হচ্ছে যে আপনি কোনো অর্থ বা কোনো একটা সুবিধা প্রাপ্তির আশায় যে বাজিটা ধরবেন, এটাই হচ্ছে এক ধরনের জুয়া। হ্যাঁ, এক্ষেত্রে হতে পারে যে আমরা যে অনেক সময় দেখি যে বাই ওয়ান গেট ওয়ান, এটাও কিন্তু এক ধরনের জুয়া। অতএব এই জুয়াটাকে যেহেতু আমাদের পূর্ববর্তী আইনেতে অনলাইন ডিসক্রাইব করা হয় না, যেটা আমি শুরুতেই বলেছি, এই নতুনভাবে এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে যে অনলাইনের মাধ্যমে যে জুয়াটা হবে সেটাও এক ধরনের অপরাধ। আমি অনলাইন জুয়া বা অনলাইন যেটি আমরা বেটিং বলি, এই বিষয়টি সম্পর্কে একটু পরে আসছি। তবে আসলে আমি যেটি শুরুতে বলেছিলাম যে আমাদের দেশে জুয়ার ইতিহাস কিন্তু অত্যন্ত পুরনো। আমরা যদি আমাদের গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে দেখি যে বিভিন্ন মেলা হয়, যেগুলোতে দেখবেন যে সেখানে অনেক ধরনের, সেই মেলাগুলোতে অনেক ধরনের খেলাধুলার আয়োজন করা হয়, যেটিতে কিন্তু একটি আর্থিক দিক রয়েছে, সেটিও কিন্তু এক ধরনের একটি জুয়া। এবং আমরা দেখেছি যে অনেক সময় প্রশাসনের ছত্রছায়ায় এই মেলাগুলো পরিচালিত হচ্ছে, বা বিভিন্ন আমরা যেটা দেখে থাকি যে মেলা ছাড়াও বিভিন্ন ক্লাবগুলো রয়েছে, লোকাল ক্লাব, যেগুলো ছোট বড় পাড়ায় ক্লাব করা হয়েছে। এই ক্লাবগুলোতেও কিন্তু রাত্রিকালীন একটি জুয়ার আসর কার্ডের মাধ্যমে করা হয়। এগুলো কিন্তু আমি যেটা বললাম যে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও জানে যে কোন ক্লাবে জুয়া হয়, কোন ক্লাবে হচ্ছে না, কিন্তু এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন পূর্বের আইনটি কি আসলে ওটা কি যথাযথ কেন প্রয়োগ করা হলো না? ওটার কি কোনো সীমাবদ্ধতা ছিল পূর্বের আইনের?
পূর্বের আইনের আমরা তো জানি যে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে যাদের হাতে এই ক্ষমতাটা থাকে প্রয়োগ করার ক্ষেত্রে সেটি তারা সাজার এই মনে হয় জিনিসটা কম ছিল, 6 মাস না 1 বছর, 1 বছরে ছিল সাজা, এক্স্যাক্টলি। শাস্তির বিধান। সেই শাস্তিটা এখন 2 জুয়া বছর খেলার করা শাস্তি। হয়েছে, এবং ফাইনের মাত্রাটা 2 লক্ষ করা হয়েছে। জি। কিন্তু এই ক্ষেত্রে যাদের হাতে এই দায়িত্বটা থাকে তারা কোনোভাবে সামহাও তারা কনভিন্স হয় এবং এটাকে তারা আমলে নেয় না, যার ফলে এই বিস্তার ঘটে। যেমন ধরেন যে একটা জায়গায় মেলার কথা বললেন, এটি মেলাটা তো প্রশাসনের অনুমতি নিয়ে সেখানে মেলাটা চলে জি, এমন এবং দীর্ঘদিন চলে। চচ্চড়ি বলা হয় অনেক ক্ষেত্রে, যেটা আমি শুনেছি যে এগুলোর মাধ্যমে জুয়া হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রশাসনের কিন্তু সব ব্যাপারটাই জানে, কিন্তু তারা কি কারণে এগুলো অনুমোদন দেয় ডাইস বা খেলা কোনো ধরনের যেটা, ব্যবস্থা গ্রহণ করে না, ডাইসের মাধ্যমে। সেটা খুবই মানে আশ্চর্যজনক ব্যাপার। আসলে জুয়ার একটি নতুন ধরন হচ্ছে অনলাইনে জুয়া বা বেটিং, আমরা অনলাইনে বেটিং বলে থাকি। সেটির বিষয়ে আমি আপনার কাছে জানবো, তবে আরেকটু যদি আমরা দেখি যে বিগত সরকারের আমলে আমরা দেখেছিলাম যে একটি সময় জুয়ার বিরুদ্ধে একটি আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থান নিয়েছিল এবং ঢাকার অনেক নামি দামি ক্লাব থেকে আমরা দেখেছি যে ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল, যেটি নিয়ে আসলে সারা দেশে একটি আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল যে অনেক নামি দামি ক্লাবে এই ধরনের খেলা হচ্ছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের যে সামাজিক ক্লাবগুলো রয়েছে, ঢাকা ক্লাব থেকে উত্তরা ক্লাব, এইসব ক্লাবেও যে জুয়া খেলা হতো, এটি নিয়েও হাইকোর্টের একটি রিট হয়েছে। সেটি সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছি। সেই সময় যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো এখনো চলমান, বিচারাধীন রয়েছে। আমি যতদূর জানি যে এখন পর্যন্ত কোনো মামলার রায় মনে বের হয়নি। জি। হ্যাঁ, এটা এখনো যে নিম্নের কোর্টে, সেই কোর্টে পরিচালিত হচ্ছে। তবে এখানে সীমাবদ্ধতা যেটা হচ্ছে যে এই সমস্ত মামলায় সাক্ষী খুঁজে পাওয়া যায় না, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে এই মামলাগুলো বিচার করা সম্ভব হয় না। এগুলো ভিকটিমলেস অফেন্স, কারণ যিনি জুয়া খেলছেন তিনি তো আর এটা নিয়ে সংক্ষুব্ধ হবেন না। না, এখানে হতেও তো পারে। যেমন ধরেন যে জুয়ার ক্ষেত্রে অনেক ধরনের সেখানে কারচুপি হয়। যেখানে কার্ড খেলে জুয়া হচ্ছে, সেখানে পেছনে ধরেন যে এক ধরনের সিস্টেম থাকে, দেখতে পারে, হ্যাঁ, বা এই ধরনের কারচুপি হয়, সেক্ষেত্রেও ভিকটিম এখানে এক ধরনের অভিযোগ করতে পারে। আমি যে নামি দামি ক্লাবগুলো বললাম, এই ক্লাবগুলোতে উচ্চবিত্তরা জুয়ার এখানে খেলার একটা আয়োজন থাকে, স্বাভাবিকভাবেই অনেক ক্লাবে থাকে। স্পোর্টস ক্লাবগুলোতেও আমরা, যেটি বিগত সরকারের আমলে আলোচনায় এসেছে, যে সেখানেও একটি ক্যাসিনোর ব্যবস্থা করা হয়েছে সর্বোপরিভাবে। এগুলো ছাড়া এখন যে নতুন ধরনের জুয়া, সেটিতে আমি চলে যাচ্ছি। অনলাইনে গ্যাম্বলিং বা বেটিং হচ্ছে, এই অনলাইনে কিভাবে আসলে জুয়া খেলা হচ্ছে এখন? বাংলাদেশে যেটা হচ্ছে যে বিদেশি যে বিভিন্ন ব্যাটিং কোম্পানি রয়েছে, তারা এখানে বাংলাদেশে এজেন্ট নিয়োগ করে, এবং এই এজেন্টরা নিয়োগ হয় হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এদেরকে এজেন্ট নিয়োগ করে, এবং ফলশ্রুতিতে এদের সাথে যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, ওয়েবসাইট, তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জনগণের সাথে বা পাবলিকের সাথে কানেক্ট হওয়ার পরে এই সমস্ত জুয়াতে তারা বাজি ধরে, এবং এই যে অর্থটা যে এটা হয়, এটা ইলেকট্রিক ওয়েতে, হ্যাঁ, ইলেকট্রিক, যেমন মোবাইল ব্যাংকিং, এমএফএস ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থটা পাচার হচ্ছে, বা কেউ যদি কিছুটা জয়ীও হয়, সেই অর্থটা ফেরত আসছে। এবং মজার এখানে হচ্ছে যে মোবাইল সিম ব্যবহার করে এই সমস্ত ইলেকট্রনিক ব্যাংকিংটা করা হচ্ছে, সেই সিমগুলো হচ্ছে বেশিরভাগই ভুয়া, বা একটু আগে যেটা বললেন যে গোস্ট সিম, এভাবে টাকাটা পাচার হচ্ছে। যে অনলাইনে যে বেটিং অ্যাপ দেখছি আমরা, বিভিন্ন বেটিং অ্যাপ হয়েছে বা ওয়েবসাইট আছে বেটিংয়ের, এগুলো তো অবশ্যই আমাদের বাংলাদেশে হোস্টিং করা নিষিদ্ধ, এই ধরনের বেটিং অ্যাপগুলো, কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ভিপিএন সার্ভার ইউজ করে এগুলো বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে অনলাইনে বেটিং। বিশেষ করে বিভিন্ন খেলাধুলার সময়, ওয়ার্ল্ড কাপ, ফুটবল, ক্রিকেট চলার সময় কিন্তু অনলাইনে স্পোর্টস বেটিংগুলো খুব অহরহ হচ্ছে, এবং এর ফলে আমরা দেখেছি যে অনেক, এবং এটি একটি, বিশেষ করে আমি যদি বলি যে এটি একটি নেশার মতো হয়ে গিয়েছে একটি যুব সমাজে বা তরুণদের একটি অংশের মধ্যে, এবং তরুণদের একটি অংশ কিন্তু এই নেশায় পড়ে তারা কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাত্রা থেকে বাইরে চলে গিয়ে তারা একটি নিঃস্ব হয়েছে। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে অনেক মিডিয়াতে আসছে, হ্যাঁ, অনেক মিডিয়াতে এসেছে যে একজন ব্যক্তি, তিনি একটি ভালো একটি চাকরি করতেন,
কিন্তু তিনি জুয়ার লোভে পড়ে তিনি যেখানে চাকরি করতেন সেখান থেকে অর্থ চুরি করা শুরু করেন, আত্মসাৎ করা শুরু করেন। উনি যখন দেনায় পড়ে গেলেন তখন তিনি চাকরি ছেড়ে দিয়ে তিনি অন্যান্য অপরাধের সাথে জড়িয়ে পড়লেন। পরবর্তীতে আমরা এটিও দেখেছি, পরবর্তীতে তিনি ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যার মতো আত্মহত্যার অবস্থায় চলে গিয়েছেন। কাজে এই যে সামাজিক অবক্ষয় জুয়ার কারণে, সেই বিষয়টি কি এই আইনে যথাযথভাবে অ্যাড্রেস করা হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এখানে অবক্ষয়টা কিন্তু চরম হয়েছে। এখানে আমি একটা জিনিস বলে রাখি যে এই অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনার সাথে টোটালি একমত। এটা শুধু ঢাকা শহরে না, মফস্বলে এটার এত মানে মহামারী আকারে ধারণ করেছে, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। এই আইনের মাধ্যমে দুটো জিনিস কিন্তু করা হয়েছে। একটা হচ্ছে যে এই অপরাধটা যারা সংগঠিত করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। পাশাপাশি এই আইনে একটা জিনিস করা হয়েছে যে এই ধরনের অপরাধ যেন সামাজিকভাবে লোকজন না করতে পারে, সেই জন্য বিভিন্নভাবে সামাজিকভাবে একটা প্রচারণা যেন চালানো হয়, হ্যাঁ, সচেতনতা তৈরি করা হয়, সেই ধরনের বিধান এখানে করা হয়েছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি যে এইখানে বলা হয়েছে ধর্ম মন্ত্রণালয় এই ধরনের জুয়া বেটিং থেকে যেন মানুষ দূরে থাকে, এর জন্য মসজিদ মন্দির হ্যাঁ এগুলোতে প্রচারণা চালানোর জন্য। পাশাপাশি যে স্কুল কলেজ আছে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, এখানেও জনসচেতনার জন্য প্রচারণের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই যে আন্তঃমন্ত্রণালয়ের যোগাযোগ কিভাবে হবে, যেমন ধরেন যে তথ্য মন্ত্রণালয়ের সাথে এটা কিভাবে মিডিয়াতে প্রচার করবে, একটা যোগসূত্রের কিভাবে হবে সেই নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। তবে পাশাপাশি এখানে একটা জিনিস, সেটা আমি এর আগে একটা অনুষ্ঠানে এসে বলেছি, আপনি যে প্রথমে বললেন যে এই ধরনের জুয়া যে বাইরে থেকে করা হয় এবং সেটা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে আসে, হ্যাঁ, কিন্তু এই ধরনের সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কিংবা এই ধরনের কোম্পানি দেশের বিরুদ্ধে কোনো কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? কারণ হচ্ছে আপনি ইংল্যান্ডে ছিলেন, আপনি দেখেছেন যে পাড়ায় হ্যাঁ সেই দেশে পাড়ায় ব্যাটিং এর দোকান যেখানে থাকে মানুষ ব্যাটিং করে। কাজে এই জন্য যে মেটা কোম্পানি, এটা তো আমেরিকা ইনকর্পোরেট এবং ওদের দেশে এই ধরনের জুয়া বৈধ। তো আপনি যদি বাংলাদেশের যে ডিজিটাল সিকিউরিটি অথরিটি আছে তারা যদি তাদের কাছে অভিযোগ করে, তারা বলবে যে আমাদের দেশে এটা বৈধ, অতএব আমরা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না। কাজে এখান থেকে বাঁচতে হলে আমাদের যেটা উচিত, এই সমস্ত যারা গুগল বলে কিন্তু আমাদের দেশে অফিস পরিচালনা করছে, অফিস নয়, তারা এজেন্ট করেছে, তাদের ব্যবসায়িক লেনদেন হচ্ছে, কিন্তু তারা এখানে ইনকর্পোরেট না, পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের মধ্যে পড়ে যায় আইন দ্বারা, কারণ তিনি এখান থেকে এই দেশে কিন্তু ভ্যাট প্রদান করছেন এখন। কিন্তু এই যে মেটা, এরা বাংলাদেশ ইনকর্পোরেট না, এটি প্রয়োগ হচ্ছে না, আমরা বলতে পারি। এটা কাজে বাংলাদেশের আইনগুলো তারা মানতে বাধ্য নয়। যেমন আমরা অভিযোগ যদি করি যে আপনাদের এই সোশ্যাল মিডিয়া মেটাকে ব্যবহার করে বাংলাদেশে জুয়া হচ্ছে, অতএব বাংলাদেশে আপনারা এটা বন্ধ করেন, তারা বলবে যে এটা আমাদের কমিউনিটি যে রুলস আছে সেটাকে ভায়োলেট করে না। বাট আমার মনে হয় যে এখানে বাংলাদেশ সরকারকে কঠোরভাবে তার নিজের আইনটি প্রয়োগ করতে বাধ্য করা যেতে পারে। কারণ আমরা জানি যে চায়নাতে মেটা ব্যবহার হচ্ছে, মেটার কোনো ফেসবুক ব্যবহার হচ্ছে না। কারণ যে দেশে তারা ব্যবসা পরিচালনা করছেন বা যে দেশ থেকে তিনি রেভিনিউ জেনারেট করছেন, বাংলাদেশ থেকে ব্যাপক কিন্তু অ্যাড রেভিনিউ পাচ্ছে। কাজেই বাংলাদেশের প্রচলিত আইন মেনে তাকে বাংলাদেশে ব্যবসা করতে হবে। এটি আমার মনে হয় সরকারের এই জায়গাতে কঠোর হওয়ার সুযোগ রয়েছে। আমি পরবর্তী প্রশ্ন, এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করি, এই ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি নিশ্চিত করা যায়। যেমন ফ্রান্স সহ অনেক ইউরোপিয়ান দেশ আছে, ওই দেশে এই ধরনের কোম্পানি যদি কোনো ব্যবসা পরিচালনা করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে ওই আইনে ইনকর্পোরেট হইতে হবে। জি, সেক্ষেত্রে আমরা যদি করি, আমার মনে হয় আমাদের যে সাইবার অপরাধ অনেকাংশে কমে যাবে। জি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেক স্থানকে জুয়ার স্থান হিসেবে ব্যবহার করা হয় এবং অনেক ব্যক্তি আছেন যে জুয়ার সামগ্রী তৈরি করেন বা বিক্রি করছেন, এগুলো এই আইনে অপরাধ। সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে আমরা তো আগে দেখতাম যে জুয়া, আপনি যেটা বলেন ক্লাব বা ক্যাসিনোতে হচ্ছে, এগুলো তো অবশ্যই জুয়ার স্থান। পাশাপাশি কোনো ওয়েবসাইট কিংবা ধরেন যে কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ইমেইল বা মোবাইল ইত্যাদি ব্যবহারটাকেও জুয়ার স্থান হিসেবে এই আইনে সংজ্ঞায়িত করা হয়েছে। অতএব যদি অনলাইনে কোনো গ্যাম্বলিং হয়, সেটাকে জুয়ার স্থান হিসেবে ট্রিট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, যেটা এই লাইনে ডিসক্রাইব করা হয়েছে। জি, এবং এটিও কিন্তু একটি ফৌজদারি অপরাধ হিসেবে এই আইনে রাখা হয়েছে যে জুয়ার সামগ্রী বিক্রয়, ক্রয় বিক্রয় বা
স্থান হিসেবে ব্যবহার করা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে জুয়ার একটি ধরন যেটি এখন প্রচলিত আছে, ম্যাচ ফিক্সিং হচ্ছে। আমাদের দেশে যে লোকাল টুর্নামেন্টগুলো হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে একটি বিগত সময়ে ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপক অভিযোগ আসছিল। বিশেষ করে আমরা অনেক ক্রিকেটার কিন্তু এর জন্য নিষিদ্ধ হয়েছে আমাদের দেশে, এবং স্থানীয় যে আমাদের ফুটবলগুলো হয় সেখানেও ম্যাচ ফিক্সিং এর একটি অভিযোগ আনা হচ্ছে। অহরহই এগুলো থাকছে, বিভিন্ন ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং অভিযোগ থাকছে। আমরা দেখেছি যে আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান তিনি জুয়ার বিজ্ঞাপন প্রচার করার জন্য নিষিদ্ধ হয়েছিলেন, বা আইসিসিকে না জানানোর জন্য ম্যাচ ফিক্সিং এর একটি বিষয় নিষিদ্ধ হয়েছিলেন, তথ্য আইসিসিকে না দেওয়ার জন্য তিনি 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এই যে জুয়ার যে এই বিষয়গুলো, ম্যাচ ফিক্সিং এর বিশেষ করে বিষয়গুলো, এগুলো এই আইনে কিভাবে দেখা হচ্ছে এই বিষয়গুলো? এই আইনে ম্যাচ ফিক্সিং কেউ ডিসক্রাইব করা হয়েছে। এক্ষেত্রে হচ্ছে যদি এটাকে দুইভাবে শাস্তির আওতায় আসা হয়েছে। একটা হচ্ছে যারা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকবে, হ্যাঁ, তাদের জন্য শাস্তি, এবং যে সমস্ত খেলোয়াড় এই ম্যাচ ফিক্সিংয়ের জন্য জড়িত থাকবে তাদেরকে আজীবন নিষিদ্ধের জন্য এখানে বিধান করা হয়েছে। পাশাপাশি ম্যাচ ফিক্সিংটাকে আরও একটু মানে ওয়াইডলি নেওয়া হয়েছে। যেমন ধরেন যে ওখানে এটাকে প্লেস ফিক্সিং, এটা ওয়ার্ডটা প্লেস ফিক্সিং, ওটাকেও এই আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে, এবং এটার শাস্তি 5 বছর আপ টু 5 বছর, এবং প্রায় 2 কোটি পরিমাণ অর্থদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখছি যে অনেক আমাদের দেশের বিভিন্ন খেলোয়াড়দেরকে বা বিভিন্ন সেলিব্রিটি তাদেরকে ব্যবহার করে অনলাইনে জুয়ার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কেউ যদি এটির সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, এটি একটি বাংলাদেশে এখন বিদ্যমান ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা হবে। আপনার কাছে পরবর্তীতে আমি একটু অ্যাড করি এখানে, সেটা হলো যে এটা ফৌজদারি অপরাধ প্লাস হচ্ছে যে বর্তমান নতুন আইনে এটাকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, এবং এটার শাস্তি 3 বছরের জেল এবং জরিমানার সুযোগ রয়েছে। জি, তাহলে যেটি আমি বলছি যে অবশ্যই কোনো ব্যক্তি চাইলে জুয়ার বিজ্ঞাপনে অংশগ্রহণ করতে পারবে না, প্রচার করতে পারবে না, তৈরি করতে পারবে না, এবং কি প্রিজার্ভও করতে পারবে না। যে এই জুয়ার খেলায় যে অর্থ লেনদেন হচ্ছে, এখানে একটি ব্যাপক সংখ্যক বিপুল সংখ্যক অর্থ কিন্তু পাচার হয়ে যাচ্ছে বাইরের দেশগুলোতে। বিশেষ করে আমরা যদি দেখি যে জুয়ার সাইটগুলো কিন্তু ইন্ডিয়া, হংকং, চায়না বিভিন্ন দেশ থেকে পরিচালিত হয়ে থাকে, এবং ওই সব দেশেই অর্থগুলো চলে যাচ্ছে। এবং এই জুয়ার অর্থগুলো যে লেনদেন হয়, এখানে সবসময় কিন্তু আমাদের যে প্রচলিত টাকা এইটি ব্যবহার করা হচ্ছে না, অনেক ডিজিটাল কারেন্সি ব্যবহার করা হয়, যেমন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হচ্ছে। তাছাড়াও ডিজিটাল কারেন্সিগুলো ব্যবহার করা হয়। ডিজিটাল কারেন্সিগুলো, ক্রিপ্টোকারেন্সি বিশেষ করে আমাদের দেশে লেনদেন এখনো নিষিদ্ধ, কিন্তু সেটি বাংলাদেশে কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেটি আসলে সাইবার নিরাপত্তা আইনেও একটি অপরাধ 2026-এর আইনে। যদি কেউ জুয়ার জন্য অর্থ লেনদেন করেন, জুয়া আইনে কি বলা আছে বর্তমান? জুয়া প্রতিরোধ আইনে বলা হয়েছে এই ধরনের ডিজিটাল কারেন্সি, যেমন ক্রিপ্টোকারেন্সি, তারপর আরও যে অন্যান্য কারেন্সি রয়েছে, এগুলো যদি অনলাইনের মাধ্যমে যদি ট্রান্সফার হয়ে যায়, তাহলে এটা যা মানি লন্ডারিং আইনের আওতায় আসবে। এবং মানি লন্ডারিং আইন যে রয়েছে 2012 সালের, যে এখানে যে সেকশন 4 রয়েছে, এখানে এই ধরনের অপরাধ মানি লন্ডারিং অপরাধ হিসেবে ট্রিট করা হয়েছে, এবং যার গণ্য হবে, এবং যার শাস্তি 4 থেকে 12 বছর কারাদণ্ড হবে। পাশাপাশি হচ্ছে যে পরিমাণ অর্থ পাচার হবে অথবা 10 লক্ষ টাকা জরিমানা হবে। আপনি একটু গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদেরকে বললেন, তাহলে আমরা আপনার মাধ্যমে আলোচনা থেকে জানতে পারছি যে কেউ যদি জুয়ার জন্য অর্থ লেনদেন করে থাকে, এটি একটি বাংলাদেশের মানি লন্ডারিং এর 4 ধারার মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 4 ধারার আইন একটি অপরাধ হিসেবে গণ্য হবে। জি, এক্ষেত্রে আমরা দেখে থাকি যে এই জুয়ার অর্থ লেনদেনের জন্য অনেক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়, বা অনেক ক্ষেত্রে এমএফএস যারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে, এবং বিশেষ করে আমরা আমাদের যে পেমেন্ট সার্ভিস অপারেটর আছে, পিএসও যারা আছে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স, তাদের বিরুদ্ধে অনেক সময় অভিযোগ থাকে যে তারা এই জুয়ার টাকা লেনদেনে সহায়তা করছে। এসব বিষয়ে আপনার মতামত জানতে চাই। এখানে কি বাংলাদেশ ব্যাংক এবং বিএফআইও আছে, তাদের কি মনিটরিং আরো জোরদার করা উচিত? ব্যক্তিগতভাবে আমি মনে করি অবশ্যই জোরদার করা সম্ভব আসলে।
আসলে বাস্তবিক পক্ষে আমাদের সেই যে ক্যাপাবিলিটি, যে টেকনোলজিক্যাল যে বিকাশ এক্সপার্টিস বা নগদ এমএফএস এ কিসের জন্য লেনদেন হচ্ছে এটা track করা তো আমাদের কঠিন অনেক হ্যাঁ ক্ষেত্রে। আমাদের পক্ষে সম্ভব না। তবে হ্যাঁ, এখানে আমি যে শুরুতেই বললাম বা আপনার সাথে আলোচনা হলো গোস্ট সিম বা গোস্ট অ্যাকাউন্ট, জি। যেমন হচ্ছে এই যে বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত অ্যাকাউন্ট দিয়ে সাধারণত এইসব লেনদেন হয়, জি। বেশিরভাগ অ্যাকাউন্টই হচ্ছে ভুয়া। মানে তার আইডেন্টি কার্ড, মানে ন্যাশনাল আইডি যেটা, এটা ভুয়া থাকে, বা অন্য জনের থার্ড পার্টিটা চুরি করে এনে ব্যবহার করা হয়। অ্যাকাউন্টের নাম হ্যাঁ একটা ভুয়া থাকে, তার ফলে সহজে এদেরকে শনাক্ত করা যায় না। কিন্তু এই আইনে বলা হয়েছে যে এনআইডি দেখে কেউ যদি একটা সিম তোলে এবং সিমে সেটার মাধ্যমে যে ব্যাংক অ্যাকাউন্টটা করবে এবং এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে এই যে তথ্যটা কানেক্টেড হয়ে যাবে, তার ফলশ্রুতিতে আপনি যে এনআইডিতে সিমটা তুললেন ওটা কি একজ্যাক্ট সেম পারসন কিনা এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে, যার ফলে আমার মনে হয় এই ধরনের অপরাধের ক্ষেত্রে কিছুটা হ্রাস পাবে। জি, এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী চাইলে ব্যাংক অ্যাকাউন্ট বা এমএফএস অ্যাকাউন্টে সাসপেন্ড করতে পারে, সাসপেন্ড করার সুযোগ রয়েছে। খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে এই আইনে যদি কেউ মামলা দায়ের করা হয়, মামলা দায়েরের বিষয়ে কি বলা হয়েছে এবং কোন আদালতে এই মামলাগুলো বিচার হবে? প্রথমে আমি বলি যে এই আইনে 3 ধরনের কোর্টের বিচার প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যেমন যেগুলো সাইবার অপরাধ, এগুলো সাইবার ট্রাইব্যুনালে বিচার হবে। যেগুলো ট্র্যাডিশনাল অপরাধ, যেমন ট্র্যাডিশনাল জুয়া, এগুলো হচ্ছে ফৌজদারি আদালত যেগুলো আছে সেখানে বিচার হবে। এবং আরেকটা হচ্ছে যে মোবাইল অ্যাক্ট আইন রয়েছে 2009, ছোট ছোট অপরাধগুলো বিচার হবে হচ্ছে মোবাইল কোর্টে। তার মানে এই আইনের মাধ্যমে আমরা 24 ধরনের অপরাধ দেখতে পাচ্ছি, ছোট বড় মিলিয়ে। সো বিচার প্রক্রিয়াটাও 3 দিকে হচ্ছে। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে যে আমি একটা জিনিস বলতে চাই যে এই ধরনের অপরাধ যখন সংগঠিত হবে তখন এই অভিযোগটা নেওয়ার জন্য কোনো আদালত অথবা জেলা প্রশাসক অথবা যে ওইখানকার যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছে সে অথবা তার দ্বারা অ্যাসাইন্ড ব্যক্তি অথবা সাব ইন্সপেক্টরের নিচে নয় এমন কোনো ব্যক্তি এখানে পুলিশ কর্মকর্তা অভিযোগ দায়ের করতে পারবে। মানে এইখানে আমি মনে হয় যে আমাদের একটা সীমাবদ্ধতা তৈরি হয়ে গেল। সাধারণ পাবলিক যারা আছে, যারা এই অপরাধটা দেখতে পাচ্ছে বা জানতে পাচ্ছে বা ভুক্তভোগী, তারা অভিযোগটা দায়ের করতে পারছে না। আমার মনে হয় এটা অনেক ক্ষেত্রে এই আইনের যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করবে। কাজে এই ক্ষেত্রে অন্যান্য অপরাধ যেমন যে কোনো ব্যক্তি করতে পারে, অভিযোগ করতে পারে, সেক্ষেত্রে এক্ষেত্রেও ব্যাপারটাকে যদি আমরা সব ব্যক্তির, যে কোনো ব্যক্তি, বাংলাদেশের যে কোনো ব্যক্তি অভিযোগ দায়েরের সুযোগটা দেই, তাহলে এই ধরনের অপরাধের অভিযোগ বেশি হবে এবং অপরাধটা কমে যাবে আমার মনে হয়। ব্যারিস্টার মাহবুব হাসান, আপনাকে অনেক ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।